ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের আগ্রাসনের মোকাবেলায় যুক্তরাষ্ট্র ব্যবহার করতে পারবে পশ্চিম অস্ট্রেলিয়ার শিপইয়ার্ড সুবিধা। অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের ইউকে ইউএস পারমাণবিক সাবমেরিন চুক্তি পৌঁছেছে নতুন উচ্চতায়। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লস জানান, যুক্তরাষ্ট্র ইউকে ইউএস পারমাণবিক সাবমেরিন চুক্তির অধীনে সাবমেরিন সরবরাহে সাহায্য করার জন্য পশ্চিম অস্ট্রেলিয়ার পরিকল্পিত প্রতিরক্ষা সুবিধাগুলো ব্যবহার করতে পারবে। শুক্রবার অস্ট্রেলিয়ার সরকার ঘোষণা দিয়েছে, পার্থের নিকটবর্তী হ্যান্ডারসন শিপইয়ার্ডে 12 বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ব্যয়ে সুবিধাগুলো নিশ্চিত করা হবে। এটি 20 বছরের পরিকল্পনার অংশ, যা শিপইয়ার্ডকে ইউকে ইউএস সাবমেরিন ব্যবহারে রক্ষণাবেক্ষণের কেন্দ্র হিসেবে রূপান্তর করবে। ইউকে ইউএস চুক্তি, যা 2021 সালে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্থাপিত হয়, অস্ট্রেলিয়াকে আগামী দশক থেকে পারমাণবিক চালিত আক্রমণাত্মক সাবমেরিন সরবরাহ করবে। এই চুক্তি ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের আগ্রাসনের মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গত বছর শিপইয়ার্ডে 127 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বিনিয়োগ করা হয়েছে। এটি নতুন ল্যান্ডিং ক্রাফট এবং নৌবাহিনীর জন্য ফ্রিগেট নির্মাণে ব্যবহার হবে এবং প্রায় 10,000 স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি করবে। ইউকে ইউএস চুক্তির আওতায় ওয়াশিংটন অস্ট্রেলিয়াকে কয়েকটি ভার্জিনিয়া ক্লাস পারমাণবিক সাবমেরিন বিক্রি করবে। পরবর্তীতে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া মিলিতভাবে নতুন ইউকে ইউএস ক্লাস সাবমেরিন নির্মাণ করবে। চীনের সাথে কৌশলগত প্রতিযোগিতার কারণে মার্কিন কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় প্রধান জুলাই মাসে ইউকে ইউএস এর প্রতি দৃঢ় সমর্থন প্রকাশ করেছেন। ইউরোপীয় ইউনিয়ন গাজায় চলমান যুদ্ধ ও মানবিক সংকটের কারণে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করার প্রস্তাব দিয়েছে। ইউরোপীয় কমিশন, যা ইইউর প্রধান নির্বাহী সংস্থা, ইসরায়েলের সঙ্গে থাকা অ্যাসোসিয়েশন চুক্তির কিছু বাণিজ্য সুবিধা স্থগিত করার দীর্ঘ প্রতীক্ষিত ও বিলম্বিত প্রস্তাব আনুষ্ঠানিকভাবে তুলে ধরেছে। তবে এই পদক্ষেপ এখনও ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য দেশের মধ্যে পর্যাপ্ত সমর্থন পাচ্ছে না। ফলে এই প্রস্তাবটি এখনও বৈধতা পায়নি এবং আনুষ্ঠানিকভাবে পাশ হওয়ার পর্যায়ে পৌঁছায়নি। সদস্য দেশগুলোর মধ্যে মতবিরোধ এবং দ্বিধার কারণে একক বা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়া এখনও সম্ভব হয়নি। প্রস্তাবে বলা হয়েছে, ইসরায়েলের উগ্রপন্থী 2 মন্ত্রী, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সহ সংহতি বসতি স্থাপনকারী ও হামাসের কয়েকজন নেতার উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত। পাশাপাশি কিছু ইসরায়েলি পণ্যের উপর শুল্ক বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস বলেছেন, আমরা কিছু ইসরায়েলি পণ্যের উপর শুল্ক বাড়ানোর প্রস্তাব করছি। পাশাপাশি হামাসের 10 জন নেতা, সহিংস বসতি স্থাপনকারী এবং ইসরায়েলের উগ্রপন্থী 2 মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাচ্ছি। ইউরোপীয় কমিশন জানিয়েছে, তারা আপাতত ইসরায়েলের সঙ্গে সরাসরি দ্বিপাক্ষিক সহায়তা স্থগিত করছে। তবে এই সিদ্ধান্ত ইসরায়েলের নাগরিক সমাজ ও ইয়াদ ভাশেম নামক বিশ্ব হলোকাস্ট স্মরণ কেন্দ্রে দেওয়া সহায়তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কমিশনের মতে, ইসরায়েল মানবাধিকার ও গণতান্ত্রিক নীতির প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। তাই ইউরোপীয় ইউনিয়ন একতরফাভাবে তাদের সঙ্গে চুক্তির কিছু অংশ স্থগিত করার অধিকার রাখে। কমিশন বিশেষ করে গাজায় মানুষের দুর্দশা, ত্রাণ পৌঁছানোয় বাধা, সামরিক অভিযানের তীব্রতা এবং পশ্চিম তীরের বিতর্কিত E1 এলাকায় বসতি সম্প্রসারণের ঘটনা তুলে ধরে বলেছে, এসব কার্যক্রম 2 রাষ্ট্রভিত্তিক শান্তি সমাধানের ভিত্তিক ভাবনাকেই দুর্বল করছে। গাজায় প্রতিদিন যে ভয়ানক ঘটনা ঘটছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। এখনই যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে, মানবিক সাহায্য নির্বিঘ্নে পৌঁছে দিতে হবে এবং আটক সকল জিম্মিকে মুক্তি দিতে হবে।
তিনি জানিয়েছেন, পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তারা ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সুবিধা স্থগিত করার প্রস্তাব করেছেন। পাশাপাশি উগ্রপন্থী মন্ত্রী ও সহিংস বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং দ্বিপাক্ষিক সহায়তা সাময়িকভাবে বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে। তবে ইসরায়েলি নাগরিক সমাজ ও ইয়াদ ভাশেমের জন্য সহায়তা অব্যাহত থাকবে। গত মাসের শেষে ডেনমার্কের কোপেনহেগেনে ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা গাজায় ইসরায়েলের হামলা ও পশ্চিম তীরের দমন-পীড়নের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া নিয়ে উত্তপ্ত আলোচনা করেছেন। ইইউর মানবিক সহায়তা বিষয়ক প্রধান বলেন, আমাদের নৈতিকতা ও মূল্যবোধকে প্রতিফলিত করে শক্ত অবস্থান নিতে হবে। এরপরেও ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের বিরুদ্ধে একজোট হয়ে শক্ত পদক্ষেপ নিয়ে উঠতে পারেনি। স্পেন ও আয়ারল্যান্ড অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে, কিন্তু জার্মানি ও হাঙ্গেরি এখনও এর বিপক্ষে রয়ে গেছে। হঠাৎ করেই রাশিয়ার সাথে যুক্ত হয়ে পারমাণবিক এয়ারহেড ও অন্যান্য অস্ত্র চালনার প্রশিক্ষণ নিচ্ছে ৬৫ জন ভারতীয় সেনা। এর লক্ষ্য অনেক গভীর। যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি আর বর্ধিত শুল্ক হারকে উপেক্ষা করেই ভারত রাশিয়ার এই সম্পর্কে নজির রাখছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। যদিও ভারতের রাশিয়ার সাথে যুক্ত হওয়াকে কোন চোখে দেখছে চীন তা এখনও অস্পষ্ট। এমনকি পাকিস্তানও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। বিশ্ব রাজনীতির পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে তা আঁচ করার চেষ্টা করছেন বিশ্লেষকরা। পুতিনের ঘোষণা অনুযায়ী মহড়াটি ৪১টি স্থল ও সামুদ্রিক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে ১ লক্ষ সৈন্য এবং প্রায় ১০,০০০ সামরিক সরঞ্জাম অংশগ্রহণ করেছে, যার মধ্যে ৩৩৩টি বিমান এবং ২৪৭টিরও বেশি জলযান রয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ৬৫ জন ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্য ৫ দিনের মহড়ায় অংশ নিয়েছেন, যার মধ্যে ৫৭ জন সেনা সদস্য, ৭ জন বিমান বাহিনী এবং ১ জন নৌবাহিনীর প্রতিনিধি রয়েছে। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো স্পষ্ট করে বলেছেন যে এই মহড়ায় ছোট অস্ত্র থেকে পারমাণবিক এয়ারহেড পর্যন্ত সবকিছুই চর্চা করা হচ্ছে। তিনি বলেছেন, আমরা সেখানে সব ধরনের অস্ত্রের পরীক্ষা চালাচ্ছি। পশ্চিমারাও এটা জানে, আমরা কিছু লুকাচ্ছি না। বিশেষতভাবে উদ্বেগজনক যে মহড়ায় রাশিয়ার অত্যাধুনিক ওয়েরসনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা অন্তর্ভুক্ত ছিল, যা গত নভেম্বরে ইউক্রেনে প্রথমবারের মতো ব্যবহৃত হয়েছিল। রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন নিজনি নভগোরদ অঞ্চলে এক অপ্রত্যাশিত সফরে জানিয়েছেন যে ১ লাখ সৈন্য এই জাফত ২০২৫ মহড়ায় অংশ নিয়েছে। সামরিক পোশাক পরিহিত পুতিন তার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই ব্যালোভসভ ও তার ডেপুটির কাছ থেকে ব্রিফিং নিয়েছেন। আশ্চর্যজনকভাবে এই মহড়ায় ভারত ছাড়াও ইরান, বাংলাদেশ, বুর্কিনা ফাসো, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং মালির সেনাবাহিনী অংশগ্রহণ করেছে। এমনকি মার্কিন সামরিক পর্যবেক্ষকরাও এই মহড়া পর্যবেক্ষণ করেছেন, যা ইউক্রেন আক্রমণের পর প্রথমবার। ভারতের এই অংশগ্রহণ এমন সময় এসেছে যখন মার্কিন ভারত সম্পর্ক তীব্র টানাপোড়েনে রয়েছে। ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের উপর প্রথমে ২৫% এবং পরে অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করে মোট ৫০% শুল্ক বসিয়েছে। এই শুল্কের অর্ধেক ভারতের রাশিয়ান তেল কেনাকাটার জন্য শাস্তি হিসেবে আরোপিত। ভারত শীতকালীন যুদ্ধকাল থেকেই নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে এবং রাশিয়ার সাথে ঐতিহ্যগত প্রতিরক্ষা সম্পর্ক বজায় রেখেছে। বর্তমানে ভারতের সামরিক সরঞ্জামের বেশিরভাগই রাশিয়া থেকে আসে, যদিও গত ২ দশকে নয়াদিল্লি অস্ত্র আমদানিতে বৈচিত্র্যকরণের চেষ্টা করেছে। বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন যে এই মহড়ায় ভারতের অংশগ্রহণ এশিয়ায় চীনের বিপরীতে একটি গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারাতে পারে। পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা বলেছেন যে এই বহুজাতিক মহড়া ইউরোপকে ভয় দেখানোর জন্য পরিকল্পিত। গত সপ্তাহেই পোল্যান্ড এবং ন্যাটো জানিয়েছে যে তারা পোলিশ আকাশসীমায় প্রবেশকারী রাশিয়ান ড্রোন গুলি করে নামিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নও ভারতের রাশিয়ান তেল কেনাকাটা এবং সামরিক মহড়ায় অংশগ্রহণকে দুই পক্ষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের পথে বাধা হিসেবে অভিহিত করেছে। ভারত ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ান তেল আমদানি রেকর্ড পরিমাণে বৃদ্ধি করেছে, যা ক্রেমলিনকে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করেছে। এমনকি ট্রাম্পের শুল্ক আরোপের পরও ভারত রাশিয়ান অশোধিত তেলের আমদানি বৃদ্ধি করে আগস্টে দৈনিক 20 লাখ ব্যারেলে পৌঁছেছে। এই উত্তেজনার মধ্যেও কূটনৈতিক সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে। গত সপ্তাহে মার্কিন ভারত বাণিজ্য আলোচনা ইতিবাচক বলে বর্ণিত হয়েছে। ট্রাম্প এমনকি মোদির 75তম জন্মদিনে ফোনেও কথা বলেছেন, যেখানে মোদি তাকে আবারও বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। এই ঘটনা ভারতের কৌশলগত স্বায়ত্তশাসনের নীতি এবং বহুমুখী কূটনীতির জটিলতাকে তুলে ধরে। একদিকে যেখানে নয়াদিল্লি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাঠজোড় এবং চীন মোকাবেলায় সহযোগিতা করছে, অন্যদিকে রাশিয়ার সাথে ঐতিহ্যগত সম্পর্ক বজায় রাখছে। এই ভারসাম্যের রাজনীতি বিশ্বব্যাপী ভূরাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে এবং বহুমেরু বিশিষ্ট বিশ্ব ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। এবার চীনের সামরিক দুর্বলতা খুঁজে পেলেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানকে ঘিরে বিশাল সামরিক কুচকাওয়াজ বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুললেও বিশেষজ্ঞদের মতে শক্তি প্রদর্শনের আড়ালে স্পষ্ট হয়েছে সেনাবাহিনীর ক্রমাগত ত্রুটিও। দ্রুত আধুনিক অস্ত্রভাণ্ডার বাড়লেও যৌথ যুদ্ধকৌশল, কেন্দ্রীয় কমান্ড এবং নন কমিশনড অফিসারদের নেতৃত্বগুণে চীন এখনও যুক্তরাষ্ট্রের তুলনায় পিছিয়ে, যা দেশটির সবচেয়ে বড় অস্বস্তির কারণ। 1986 সালের গোল্ডওয়াটার নিকোলাস আইন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীকে একক কমান্ডে আনার পথ তৈরি করেছিল। ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতা ও ইরানি জিম্মি উদ্ধারে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে গড়ে ওঠে এই সংস্কার, যার ফলে মার্কিন সেনারা আজ যে কোনো সামরিক থিয়েটারে নৌ, স্থল ও আকাশ বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চালাতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করেন, বিশ্বের অন্য কোনো সেনাবাহিনী এতটা সমন্বিতভাবে কাজ করতে সক্ষম হয়নি যতটা মার্কিন বাহিনী এখন করতে পারে। এর বিপরীতে মার্কিন গবেষণা সংস্থা র্যান্ডে একটি রিপোর্টে স্বীকার করেছে, চীন এখনও যৌথ বাহিনী পরিচালনায় পিছিয়ে। যৌথ কমান্ডার তৈরিতে ঘাটতি, বিভিন্ন শাখার সেনাদের একসঙ্গে প্রশিক্ষণের অভাব, এমনকি কমান্ড কাঠামো গড়ে তুলতে না পারাই পিএল এর বড় দুর্বলতা। চীনের কমিউনিস্ট রাজনৈতিক কাঠামো সেনাদের মধ্যে আস্থা ও দলের বদলে ভয় তৈরি করেছে। দলীয় আনুগত্যে ব্যর্থ হলেই যে কোনো জেনারেল বা কমান্ডার মুহূর্তে অপসারিত হতে পারেন। এমন এক অস্থিরতা সব স্তরের কর্মকর্তাদের উদ্যোগী হতে নিরুৎসাহিত করেছে। MITর চীন গবেষকের বিশ্লেষক বলছে, এই পাল্টাপার্জের আতঙ্ক সেনাবাহিনীর শীর্ষ পর্যায় থেকে শুরু করে নিচের র্যাঙ্ক পর্যন্ত ছড়িয়ে পড়ছে, যার ফলে নেতৃত্ব ও সমন্বয়ে ভয়াবহ অচলাবস্থা দেখা দিয়েছে। চীনের সেনাবাহিনীর দুর্বল দিকগুলোর একটি হলো নিম্ন পদস্থ নেতৃত্বের অভাব। যুদ্ধক্ষেত্রে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার জন্য NCO বা নন কমিশন অফিসারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে প্রশিক্ষিত সার্জেন্ট ও কর্পোরালরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে পুরো যুদ্ধ পরিকল্পনাকে এগিয়ে নেন। এ কারণেই তাদের সামরিক মেরুদণ্ড বলা হয়। কিন্তু চীনে একই স্তরের অফিসারদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা সীমিত। কঠোর কেন্দ্রীভূত কাঠামো এবং স্বৈরশাসনের কারণে তারা কৌশলগত ঝুঁকি নিতে ভয় পান, ফলে যুদ্ধক্ষেত্রে দ্রুত ও স্বতঃস্ফূর্ত উদ্যোগ দেখা যায় না। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার ব্যর্থতা এই সত্যকে স্পষ্ট করেছে। কিয়েভ দখলের পরিকল্পনা ছিল শক অ্যান্ড অ, অর্থাৎ বহুমুখী আক্রমণের মার্কিন ধাঁচের যৌথ অভিযান। কিন্তু নিম্নপদস্থ নেতৃত্বের ঘাটতি ও সমন্বয়ের অভাবে সেই পরিকল্পনা প্রথম ধাক্কাতেই ভেঙে পড়ে। বিশেষজ্ঞদের মতে চীনের অবস্থাও আলাদা নয়। প্রচুর ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র থাকা সত্ত্বেও যুদ্ধের অনিশ্চয়তা সামলাতে দক্ষ ও স্বাধীন নেতৃত্ব ছাড়া এই হার্ডওয়্যার কার্যকর হবে না।
চীনের সামরিক শক্তি নিয়ে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশেষ অপারেশন বাহিনীর সেই পুরনো শিক্ষা মানুষ হার্ডওয়্যারের চেয়ে গুরুত্বপূর্ণ আর গুণগত মান সংখ্যার চেয়ে শক্তিশালী। তাদের মতে চীনের দ্রুত সামরিক সরঞ্জাম বৃদ্ধি এই মৌলিক নীতিকে উপেক্ষা করছে। আধুনিক অস্ত্রের পাহাড় গড়ে তুললেও যোগ্য জনবল ও সমন্বিত যুদ্ধকৌশল ছাড়া সেই অস্ত্রভাণ্ডার বাস্তব সংঘাতে সীমিত প্রভাবই ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে সম্ভাব্য কোনো সংঘাতে চীনের কাঠামোগত দুর্বলতাই যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় কৌশলগত সুবিধা। যৌথ বাহিনীর সমন্বয়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং নন কমিশন অফিসারদের সক্রিয় নেতৃত্ব যুক্তরাষ্ট্রকে যে কোনো আকস্মিক পরিস্থিতিতে এগিয়ে রাখবে। চীনের আধুনিক অস্ত্রভাণ্ডার যতই শক্তিশালী হোক, শেষ পর্যন্ত যুদ্ধের ফলাফল নির্ভর করবে দক্ষ মানব সম্পদ ও কার্যকর নেতৃত্বের উপর। কাতারে অনুষ্ঠিত আরব ইসলামিক সম্মেলনে ইরানের ছড়ানো প্রতিরোধের মন্ত্র যেন পুরো মধ্যপ্রাচ্যের নতুন স্ফুলিঙ্গ জ্বালিয়েছে। এর সরাসরি প্রভাব সবচেয়ে স্পষ্ট দোহায়। এতদিন ইসরায়েলি আগ্রাসন নিয়ে তুলনামূলক নীরব থাকা কাতার এখন সুর বদলেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দোহায় হামলার নির্দেশ দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন এবং এর পরিণতির দায় তাকেই নিতে হবে। দোহায় সম্মেলনের পর উপসাগরীয় দেশগুলোর মধ্যে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার নতুন আলোচনার জন্ম দিয়েছে। সৌদি আরবও বুঝে নিয়েছে আঞ্চলিক পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে, তাই প্রতিরোধের এই মঞ্চে ইরানের সঙ্গে সমঝোতার দিকে অগ্রসর হচ্ছে রিয়াদ। আঞ্চলিক বিশ্লেষকরা বলছেন, এটি মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের মেরুকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলি বিমান বাহিনী সম্প্রতি হামাস নেতাদের লক্ষ্য করে দোহায় হামলা চালায়। হামলার পর তেল আবিবের সংবাদ সম্মেলনে নেতানিয়াহু ঘোষণা দেন, এই অভিযান কাতারের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা। তিনি বলেন, হামাসকে আশ্রয় দেওয়া আর মেনে নেওয়া হবে না। মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই হামলার পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত ছিল। ওয়াশিংটন প্রকাশ্যে সমর্থন না দিলেও যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে অবস্থান করেছে বলেই ধারণা। ইসরায়েলি হুমকির কয়েক ঘন্টার মধ্যে কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয় জরুরি বার্তা দেয়। মুখপাত্র মাজেদ আল আনসারি জানান, দোহায় হামলার নির্দেশ দিয়ে নেতানিয়াহু আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছেন এবং তিনি শাস্তি এড়াতে পারবেন না। কাতার তাদের জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। 2012 সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় হামাস সিরিয়া ছেড়ে দোহায় অফিস স্থাপন করে। যুক্তরাষ্ট্রের নীরব সমর্থনে সেই সময় কাতার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে, যাতে হামাসের সঙ্গে পশ্চিমা শক্তির পরোক্ষ যোগাযোগ সম্ভব হয়। ইসরায়েলের সাম্প্রতিক হামলা কাতারের এই মধ্যস্থতাকারী ভূমিকাকেই প্রশ্নবিদ্ধ করেছে। দোহা মনে করছে, এই হামলা কেবল হামাসকে নয়, কাতারের সার্বভৌমত্বকেও সরাসরি চ্যালেঞ্জ করছে। কূটনৈতিক মহলের মতে, দোহা এখন বুঝতে পারছে যে ইসরায়েল একদিন কাতারকেও সরাসরি টার্গেট করতে পারে। তাই ইরানের মতো শক্ত প্রতিরোধ গড়ে তোলার বার্তা কাতারের জন্য নতুন বাস্তবতা হয়ে উঠেছে। কাতার সরকার বলছে, নিজেদের নিরাপত্তা ও আঞ্চলিক ভারসাম্য রক্ষায় যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ তারা নেবে। সৌদি আরব ইরান সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর উপসাগরীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের ধারাবাহিক হামলা এবং যুক্তরাষ্ট্রের একপেশে সমর্থন উপসাগরীয় দেশগুলোকে আরও কাছাকাছি নিয়ে আসছে। কাতারের সাম্প্রতিক অবস্থান এই সমীকরণকে দৃঢ় করছে। অনেকের মতে, এই যৌথ প্রতিরোধ ভবিষ্যতে ইসরায়েলকেই নয়, যুক্তরাষ্ট্রকেও নতুন কৌশল ভাবতে বাধ্য করবে। গাজাকে নিজেদের মধ্যে ভাগাভাগি করার আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ট্রাম্প ও নেতানিয়াহুর আলোচনার ছায়া যেন পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে। ফিলিস্তিনিদের উচ্ছেদ করে নিজেদের মধ্যে ভাগাভাগি করার গোপন ষড়যন্ত্রে লিপ্ত হলেন ট্রাম্প নেতানিয়াহু। আর গাজার মানুষ এই নতুন খেলার ভয়, আতঙ্ক ও অনিশ্চয়তার মুখোমুখি। বেসামরিক মানুষদের জীবন ও নিরাপত্তার সরাসরি হুমকির মধ্যে, আর ধ্বংসস্তূপ ও আতঙ্কের মাঝেই দেখা যাচ্ছে গাজা এখন দুই মহাশক্তির কৌশলগত ভাগাভাগির কেন্দ্রে পরিণত হয়েছে। ইসরায়েলের লাগাতার হামলায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা ভয়াবহ রূপ নিচ্ছে। গাজা শহরগুলোতে প্রবেশ করে মিসাইল ও ট্যাঙ্কের আঘাত অব্যাহত রেখেছে নেতানিয়াহু সেনারা। বেসামরিক নাগরিকদের কষ্ট চরমে পৌঁছেছে, আর নিহতের সংখ্যা অস্বাভাবিক গতিতে বাড়ছে।
খাদ্য পানি সংকট, চরম দুর্ভিক্ষ আর লাগাতার হামলার দিশেহারা গাজার মানুষ। শিশু থেকে বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। মৃত্যু ভয় যেন প্রতিদিনের সঙ্গী। ইসরায়েলের এই অব্যাহত আক্রমণ মানবতা বিরোধী গণহত্যায় রূপ নিচ্ছে। ঠিক এই পরিস্থিতিতেই গতকাল ঘটল আরেক রক্তক্ষয়ী ঘটনা। ফিলিস্তিনি সূত্রের তথ্য অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনীর গাজার বিভিন্ন এলাকায় অন্তত ৮৩ জনকে হত্যা করেছে। এর মধ্যে শুধু গাজা শহরে নিহত হয়েছেন ৬১ জন। সেখানে বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় যোদ্ধারা বলছেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ইসরায়েল এই অভিযান চালিয়ে যাচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী উত্তর গাজার শত সহস্র ফিলিস্তিনিকে জোরপূর্বক মধ্য ও দক্ষিণ গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় ঠেলে দিচ্ছে। ফলে সেখানে জনজীবন ভয়াবহভাবে অচল হয়ে পড়েছে। মানবিক পরিস্থিতি ধসে যাচ্ছে। কাতারে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার সময় উপস্থিত একজন জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা জানান, হামাসের শীর্ষ নেতৃত্ব শেষ মুহূর্তে নিরাপদ স্থানে সরে গিয়ে প্রাণে বেঁচে যান। তার বিবরণে উঠে এসেছে আঘাতের কয়েক মিনিট আগে সতর্কবার্তা পেয়ে তার আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার ঘটনা। ইসরায়েলের অর্থমন্ত্রী গাজার উপর সাম্প্রতিক হামলাকে দেশের পুরনো জমি ফিরে পাওয়ার অধিকার হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গাজার ভাগাভাগি সংক্রান্ত বিষয়ে আলোচনা চলছে। প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজার সংঘাতে অন্তত ৬৫,০০০ প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন এবং ১.৫ লাখের বেশি আহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে ইসরায়েলি হামলা ও গাজার উপর চলমান অভিযান মানবিক বিপর্যয়কে আরও তীব্র করছে। প্রতিদিন বেসামরিক মানুষ নিহত হচ্ছে, ধ্বংসস্তূপ বাড়ছে, খাদ্য ও পানির অভাব চরমে পৌঁছেছে। পরিস্থিতি যত বাড়ছে, শান্তি ও স্থিতিশীলতার আশা ততই দূরে সরে যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবিক সংস্থাগুলো এখন এই সংকট মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে। তারা বলছে, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফিরিয়ে আনা এবং ফিলিস্তিনি জনগণের জন্য নিরাপদ জীবন নিশ্চিত করা এখন মানবিক ও রাজনৈতিক সকল পক্ষের জন্য সবচেয়ে জরুরি। প্রশান্ত মহাসাগরের নীল জলরাশির মাঝে যুক্তরাষ্ট্রের গুয়াম ঘাঁটিতে এখন ছড়িয়ে পড়েছে তীব্র ভয়ভীতি ও সম্ভাব্য হামলার আশঙ্কা। চীনের সাম্প্রতিক সামরিক মহড়ায় প্রদর্শিত নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেটিকে বিশ্লেষকরা ইতোমধ্যেই গুয়াম কিলার আখ্যা দিয়েছেন। এই চাপ ওয়াশিংটনের কৌশলগত স্নায়ুতে সরাসরি আঘাত হানছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আশঙ্কা করছে, এ ধরনের ক্ষেপণাস্ত্র যে কোনো সময় তাদের পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় শক্ত ঘাঁটিতে আক্রমণ চালাতে পারে। ফলে দ্বীপের ১,৭০,০০০ বাসিন্দা থেকে শুরু করে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা পর্যন্ত আতঙ্কের দিন কাটাচ্ছেন। আর জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের ঘোষণা এসেছে পেন্টাগন থেকে। ছোট গুয়াম দ্বীপটি দীর্ঘদিন ধরেই মার্কিন নৌবাহিনী ও বিমান বাহিনীর জন্য অন্যতম প্রধান ঘাঁটি, কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেখানে সাধারণ মানুষের উদ্বেগ দ্রুত বেড়েছে। দীর্ঘদিন ধরে গুয়ামের বাসিন্দারা চীনের সামরিক প্রস্তুতি সম্পর্কে খবর শুনে আসছিলেন। তবে এই মাসের শুরুতে বেইজিংয়ে বিশাল সামরিক কুচকাওয়াজে নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শনের পর পরিস্থিতি বদলে গেছে। স্থানীয়দের অনেকেই বলছেন, এতদিন তাদের বড় দুশ্চিন্তা ছিল জীবনের ক্রমবর্ধমান ব্যয়, কিন্তু এখন পরিবার ও সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কা আরও প্রবল হয়ে উঠেছে। স্থানীয় নারী জ্যাকলিন গুজমান জানান, বিল পরিশোধের চিন্তা ছাড়িয়ে এখন দ্বীপে হামলার আশঙ্কা তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। গুয়াম দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় কৌশলগত পরিকল্পনার মূল অংশ। এখানে রয়েছে অ্যান্ডারসন এয়ারফোর্স বেস এবং সাবমেরিন অপারেশনের জন্য একাধিক নৌঘাঁটি। চীন যদি তাইওয়ান আক্রমণের সিদ্ধান্ত নেয়, তাহলে গুয়াম হবে মার্কিন বাহিনীর প্রথম ফ্রন্টলাইন। এই অবস্থান থেকে যুক্তরাষ্ট্র, জাপান, ফিলিপাইন ও দক্ষিণ চীন সাগরে দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারে। তাই গুয়ামের নিরাপত্তা দুর্বল মনে করা মানেই যুক্তরাষ্ট্রের সমগ্র প্রশান্ত সাগরীয় কৌশলকে চাপে ফেলা। চীন সময় ও স্থান নিজের মতো বেছে নিয়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে বড় ধরনের আঘাত হানতে সক্ষম বলে মনে করেন অবসরপ্রাপ্ত মার্কিন মেরিন কর্নেল গ্রান্ট নিউসাম। তার মতে, এই নতুন ক্ষেপণাস্ত্রের পরিসর এমন যে গুয়ামের প্রতিরক্ষা ব্যবস্থা এখন থেকেই আরও শক্তিশালী করা জরুরি। যদিও তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের সামরিক প্রযুক্তি এখনও চীনের তুলনায় অনেক বেশি আধুনিক ও কার্যকর।
চীনের বাড়তি সামরিক প্রদর্শনের জবাবে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে গুয়ামের আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার দিচ্ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে প্রায় $1.5 বিলিয়ন সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা চলছে। এতে উন্নত রাডার, অ্যান্টি-মিসাইল ইন্টারসেপ্টর এবং সাইবার সুরক্ষা অবকাঠামো অন্তর্ভুক্ত থাকবে। গুয়ামের স্থানীয় সরকারও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। দ্বীপের সিনেটর জেসি লুজান বলেন, দ্বীপের নাগরিকরা শান্ত ও ঐক্যবদ্ধ এবং যুক্তরাষ্ট্র সরকারের উপর আস্থা রাখছেন। সঠিক সময়ে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়ার সব ধরনের সামর্থ্য যুক্তরাষ্ট্রের রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। স্থানীয় প্রশাসন জরুরি সাইরেন পরীক্ষা, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা এবং দুর্যোগ ব্যবস্থাপনা মহড়া চালু করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, গুয়াম ঘিরে এই নতুন পরিস্থিতি কেবল যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনাই নয়, সমগ্র এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ভারসাম্যকেও প্রভাবিত করবে। তাইওয়ান প্রণালীর টানাপোড়েন, দক্ষিণ চীন সাগরের বিরোধ এবং প্রশান্ত মহাসাগরে মার্কিন মিত্রদের অবস্থান সবকিছুর ওপর এর প্রভাব পড়বে। ট্রাম্পের ইন্ধনে কি চীনে হামলার পথে হাঁটছে তাইওয়ান? যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতায় ধ্বংসাত্মক ক্রুজ মিসাইল উন্মোচন করে তাইওয়ান এখন নতুন সামরিক শক্তির ইঙ্গিত দিচ্ছে। মার্কিন মদতে তাইওয়ানের এই প্রস্তুতি কেবল বেইজিংকেই নয়, গোটা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলেছে। প্রশ্ন উঠছে, এটি কি চীনের বিরুদ্ধে সরাসরি হামলার সংকেত? চীনের তীব্র হুমকির মধ্যে তাইওয়ান সামরিক শক্তি প্রদর্শন করেছে। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় দেশটি প্রথমবারের মতো উন্মোচন করেছে ধ্বংসাত্মক ক্রুজ মিসাইল। এই পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তার পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করেছে এবং প্রশ্ন উঠছে, মার্কিন সহায়তায় তাইওয়ান কি যুদ্ধের পথে হাঁটছে? চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তেজনা এবার প্রকাশ্যে এসেছে তাইওয়ানের মিসাইল প্রদর্শনের মাধ্যমে। পেছন থেকে তাইওয়ানকে প্রভাবিত করার চেষ্টা করা ট্রাম্পের ভূমিকা এখন আর আড়ালে রাখা সম্ভব নয়। চীনের সামরিক হুমকি মোকাবেলায় তাইওয়ান সম্প্রতি একটি নতুন প্রোটোটাইপ ক্রুজ মিসাইল উন্মোচন করেছে। মিসাইলটি আমেরিকার অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজের সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছে। উৎপাদন আগামী বছর তাইওয়ান দ্বীপে শুরু হওয়ার কথা। তাইওয়ানের শীর্ষ সরকারি অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান বৃহস্পতিবার শুরু হওয়া দ্বীপটির সবচেয়ে বড় প্রতিরক্ষা প্রদর্শনীতে তাদের নতুন স্বল্প মূল্যের স্বায়ত্তশাসিত ক্রুজ মিসাইল প্রদর্শন করেছে। চীন তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দেখে এবং প্রয়োজনে জোরপূর্বক দখলের হুমকি দিচ্ছে। শি জিনপিং নেতৃত্বাধীন বেইজিং সরকার সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়িয়ে দ্বীপটির আন্তর্জাতিক উপস্থিতি সীমিত করার চেষ্টা করছে বলে দাবি করেছে তাইওয়ান। তাইওয়ানের রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছেন 2030 সালের মধ্যে দেশের প্রতিরক্ষা বাজেট জিডিপির 5% উন্নীত করা হবে। একই সঙ্গে উন্মোচন করা হয়েছে নতুন এক ক্রুজ মিসাইল, যা যুক্তরাষ্ট্রের পরীক্ষাধীন ব্যারাকুডা 500 মডেলের আদলে তৈরি। মিসাইলটি যুদ্ধবিমান থেকে নিক্ষেপযোগ্য এবং সমুদ্র ও স্থল উভয় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট জানালেন, 1 বছরের মধ্যেই এই মিসাইলের উৎপাদন শুরু হবে। প্রতিটি মিসাইল উৎপাদনে খরচ হবে প্রায় $2,16,000। সব সামরিক সরঞ্জাম তাইওয়ানের ভেতরেই থাকবে। ভবিষ্যৎ সহযোগিতাও এই নীতির উপর নির্ভর করবে। নিজস্ব নকশার পানির নিচে ড্রোন ও মোবাইল অ্যান্ড মাইন প্রোটোটাইপ দেখিয়েছে NCSIST, যা অ্যান্ডুরিলের সঙ্গে মিলে বানানোর পরিকল্পনা রয়েছে। তাইওয়ানের প্রধান আন্তর্জাতিক সমর্থক ও দীর্ঘদিনের অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহে বিলম্ব দেখা দিয়েছে। প্রদর্শনীর তৃতীয় দিনে NCSIST 6টি মার্কিন ও কানাডিয়ান কোম্পানির সঙ্গে 2টি চুক্তি ও 6টি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে বলে জানা গেছে। গত মাসে তাইওয়ান সফরে অ্যান্ডুরিলের প্রতিষ্ঠাতা পালমার লাকি দ্বীপটির প্রযুক্তিগত অগ্রগতির উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন, জাতীয় প্রতিরক্ষা শিল্পে তাইওয়ান এখন নতুন উচ্চতায় পৌঁছে গেছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রী কড়া বার্তায় জানান, আমরা কখনোই তাইওয়ানের মার্কিন ষড়যন্ত্র সফল করতে দেব না এবং যে কোনো বহিরাগত সামরিক হস্তক্ষেপ প্রতিহত করতে প্রস্তুত। তিনি ট্রাম্পকে সরাসরি সতর্ক করে বলেন, তাইওয়ানকে ব্যবহার করে চীনকে আটকে রাখা দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়।
বিশ্লেষকদের মতে তাইওয়ানের সামরিক আধুনিকায়ন আর বেইজিংয়ের কঠোর অবস্থান দুটোই আঞ্চলিক স্থিতিশীলতায় বড় বাধা হয়ে উঠছে। তাদের সতর্কতা, কার্যকর কূটনৈতিক আলোচনার বাইরে এই উত্তেজনা কমিয়ে আনার উপায় নেই, অন্যথায় ভুল বুঝাবুঝি বা ভুল পদক্ষেপ পরিস্থিতিকে ভয়াবহ করে তুলতে পারে। শেষ পর্যন্ত চীন, মার্কিন ও তাইওয়ান সংকট কোন দিকে যাবে তা এখন কেবল সময়ই বলে দেবে। পাকিস্তান সৌদি আরব পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে, যাতে বলা হয়েছে এক দেশের ওপর আক্রমণকে উভয়ের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে। বিশ্লেষকরা বলছেন, ভারতের জন্য চুক্তিটি সরাসরি নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার দিকে প্রভাব ফেলতে পারে। তাই দিল্লি এখন সম্ভাব্য প্রতিক্রিয়া ও প্রভাব যাচাইয়ে বিশেষ নজরদারি চালাচ্ছে। ভারত জানাচ্ছে, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি ভারতের নজর এড়ায়নি। দুই দেশের দীর্ঘমেয়াদী সামরিক সম্পর্ককে আনুষ্ঠানিক করার এই উদ্যোগ আঞ্চলিক স্থিতিশীলতা ও সীমান্ত নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ভারত সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি নেবে। সৌদি আরবের আল ইয়ামামা প্রাসাদে অনুষ্ঠিত বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, প্রতিরক্ষা চুক্তিটি প্রায় ৮ দশকের ঐতিহাসিক অংশীদারিত্ব এবং ইসলামী ভ্রাতৃত্বের ভিত্তিতে গঠিত। চুক্তির মূল লক্ষ্য হল প্রতিরক্ষা সহযোগিতা আরও দৃঢ় করা এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। সৌদি পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যের সামরিক ও কূটনৈতিক ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই জোট যে কোনো হুমকির প্রতিক্রিয়া জানাতে সক্ষম, ফলে ভারত ও অন্যান্য প্রতিবেশী দেশকে নজরদারি বাড়াতে হতে পারে। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের উপস্থিতিতে এই চুক্তি হয়। কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের সম্পর্ক অতিরিক্ত উত্তেজিত। সীমান্তে পাল্টাপাল্টি সামরিক প্রস্তুতি এবং নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির কারণে ভারত সতর্ক নজরদারি চালাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান ও সৌদির সামরিক চুক্তি কেবল দুই দেশের মিলিত ক্ষমতা বাড়াবে না, বরং এটি ভারতের জন্য নতুন চ্যালেঞ্জও তৈরি করবে। সীমান্ত নিরাপত্তা থেকে আঞ্চলিক কূটনীতিক উদ্যোগ, সব ক্ষেত্রেই শক্তিশালী পদক্ষেপের প্রয়োজন হবে। মোদির নেতৃত্বে ভারত ও সৌদি আরবের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী হয়েছে। দেশটি বর্তমানে সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে অবস্থান করছে। মোদি ৩ বার সৌদি সফর করেছেন এবং ২০১৬ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কিং আব্দুল আজিজ স্যাশ পেয়েছেন, যা দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব নির্দেশ করে। কূটনৈতিক বিশ্লেষকরা জানাচ্ছেন, ভারত চ্যালেঞ্জ মোকাবেলায় সতর্ক কৌশল অবলম্বন করছে। দেশটি সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি পাকিস্তানের চাপ সামঞ্জস্য করার চেষ্টা চালাচ্ছে। মূল লক্ষ্য হচ্ছে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং যে কোনো সামরিক সংঘাত এড়ানো। বিশ্লেষকরা মনে করছেন, এই চুক্তি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্রকে আরও জটিল করবে। ভারতের জন্য এটি কেবল নিরাপত্তার বিষয় নয়, বরং কূটনৈতিক ভারসাম্যেরও পরীক্ষা। দেশের কৌশলগত পদক্ষেপ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় বৃদ্ধির মাধ্যমে এই চুক্তির প্রভাব মোকাবেলা করার পরিকল্পনা রয়েছে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতকে এখন সম্ভাব্য সামরিক হুমকি, কূটনৈতিক চাপ এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে নিজস্ব কৌশল তৈরি করতে হবে। এই মুহূর্তে দেশটির কূটনৈতিক ও সামরিক পর্যবেক্ষণ চূড়ান্ত গুরুত্বের। বিশ্লেষকরা সতর্ক করছেন, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে নতুন চুক্তি আঞ্চলিক শক্তি ভারসাম্যকে প্রভাবিত করতে পারে, বিশেষ করে ভারত পাকিস্তান সম্পর্ক এবং মধ্যপ্রাচ্য রাজনীতিতে। ভারত এই পরিস্থিতিতে কেবল নিরাপত্তার বিষয় নয়, আঞ্চলিক কূটনৈতিক সম্পর্ক নিয়েও পরিকল্পিত পদক্ষেপ নেবে। রাশিয়ার গোপন অভিযানে ইউরোপ জুড়ে আতঙ্ক ও বিভ্রান্তির ছায়া নেমেছে। বিস্ফোরক পার্সেল, ক্রিপ্টো লেনদেন এবং অগণিত গোপন কার্যক্রমের মাধ্যমে রাশিয়ার গোয়েন্দারা কৌশলগতভাবে নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। সাধারণ ঘটনার মতো মনে হলেও এগুলো একটি সূক্ষ্ম পরিকল্পনার অংশ, যা ইউরোপের নাগরিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনার জন্য তীব্র হুমকি তৈরি করছে।
ইউরোপে রহস্য ও ভয় বাড়ছে। রাশিয়ার নাগরিকদের পাঠানো বিস্ফোরক পার্সেল এবং ক্রিপ্টোকারেন্সিতে গোপন লেনদেনের তথ্য প্রকাশ পাচ্ছে। যদিও প্রথমে এগুলো সাধারণ ঘটনা মনে হতে পারে, নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন এগুলো পুরোপুরি পরিকল্পিত এবং ইউরোপের স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি তৈরি করছে। লিথুয়ানিয়া জানিয়েছে 2024 সালে ইউরোপে ঘটে যাওয়া পার্সেল বিস্ফোরণের পেছনে রাশিয়ার নাগরিকদের নেতৃত্ব এবং রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার জড়িত থাকার অভিযোগ রয়েছে। 19 জুলাই ভিলনিয়াস থেকে 4টি বিস্ফোরক পার্সেল পাঠানো হয়। এর মধ্যে একটি DHL-এ পাঠানো পার্সেল 20 জুলাই জার্মানির লিপজিগ বিমানবন্দরে আগুন ধরে। পরবর্তী সময়ে অন্য দুটি পার্সেল পোল্যান্ড ও ইংল্যান্ডে বিস্ফোরিত হয়, আর একটি ত্রুটির কারণে ব্যর্থ হয়। তদন্তে বেরিয়ে এসেছে পরিকল্পনার প্রধান সমন্বয়কারী ছিলেন ইউক্রেনের নাগরিক দানিল গ্রোমোভ এবং লিথুয়ানিয়া রাশিয়ার নাগরিক টমাস ডোভগান। একই বছরের মধ্যে তারা ভিলনিয়াসের IKFA স্টোরে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ছিলেন। তাদের কর্মকাণ্ড ছিল পূর্ব পরিকল্পিত, গোপনীয় এবং শৃঙ্খলিত। পরীক্ষামূলক সন্ত্রাসী কার্যক্রমে পুলিশ 6 কেজি বিস্ফোরক উদ্ধার করেছে। এ ঘটনায় 15 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যাদের মধ্যে রাশিয়া, লিথুয়ানিয়া, লাতভিয়া, এস্তোনিয়া ও ইউক্রেনের নাগরিক রয়েছেন। আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে গ্রোমোভ, ডোভগান এবং রুশ নাগরিক অন্দ্রেস বাবুরোভের বিরুদ্ধে। পরিকল্পনাকারীরা টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে কর্মী নিয়োগ করেছে এবং ক্রিপ্টোকারেন্সিতে তাদের পারিশ্রমিক দিয়েছে। রাশিয়ার পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তারা IKEA অগ্নিসংযোগে জড়িত থাকার বিষয় ও পশ্চিমা অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে। এই ঘটনা শুধু ইউরোপের নিরাপত্তার জন্য সতর্কবার্তা নয়, এটি আন্তর্জাতিক সন্ত্রাস ও আধুনিক প্রযুক্তির অপব্যবহারের চেষ্টা বলে দেখছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা বলছেন এমন পরিকল্পনা দ্রুত নস্যাৎ করতে হলে দেশগুলোর মধ্যে আরও কার্যকর সমন্বয় এবং দ্রুত প্রতিক্রিয়া প্রয়োজন।